নমস্কার, আপনারা দেখছেন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। সপ্তাহের বাছাই করা খবর নিয়ে আমি স্বাতী আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিকাঠামো থাকা সত্ত্বেও ফাঁকা 49টি স্টল, চকবাজার মার্কেট কমপ্লেক্সের ক্ষতির মুখে পুরসভা। জমি দিয়েও চাকরি না মেলায় আন্দোলনের পথে ভূমিহারা বাস্তুহারা মানুষেরা। দুর্ঘটনার স্মৃতি ভুলে চেনা ছন্দে গাঙ্গুয়া পর্যটন কেন্দ্র, পর্যটকদের ভিড় বাড়ছে মরশুমে। শীতের সন্ধ্যায় টুসু আরাধনায় মগ্ন গ্রামবাসীরা। খবর বিস্তারিতভাবে। পর্যাপ্ত পরিকাঠামো থাকলেও বাঁকুড়া চকবাজার মার্কেট কমপ্লেক্সের উপর তলার 49টি স্টল ফাঁকা। দোকান দিতে তেমন আগ্রহী নয় স্থানীয় ব্যবসায়ীদের একটা অংশ, যার ফলে আর্থিক লোকসানের মুখে পুরসভা। যদিও পুর প্রধানের বক্তব্য, ফুটপাতের ব্যবসায়ীদের বারবার অনুরোধ করেও তারা স্টলে যাননি। বাঁকুড়া চকবাজারে ব্যবসায়ীদের একটি ছাদের তলায় আনতে এবং পুরসভা রাস্তাগুলিকে বেআইনি দখলমুক্ত করতে একটি দুতলা চকবাজার তৈরি পরিকল্পনা নেয় বাঁকুড়া পুরসভা। 2013 সালে মোট 1,60,00,000 টাকা খরচ করে ওই চকবাজারের নির্মাণের কাজ শেষ হয়। গত বছর প্রথম দিকে ঘটা করে ওই চকবাজারে উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। ঠিক হয়, চকবাজারের নিচের তলায় থাকবে মাছ ও সবজি স্টল, উপর তলায় 49টি স্টলে থাকবে মাছ ও সবজি বাদে অন্যান্য সামগ্রিক ব্যবসাতে দেওয়া হবে। উদ্বোধনের পর থেকে নিচের তলায় নিয়মিত মাছ ও সবজি ব্যবসায়ীরা বসলেও দোতলা স্টলগুলির একটিও এখনো ব্যবসায়ীদের দিতে পারেনি পুরসভা। দীর্ঘদিন ধরে 49টি স্টল ফাঁকা পড়ে থাকায় স্টলগুলি থেকে ভাড়া বাবদ যে মোটা অঙ্কের টাকা পুরসভার পাওয়ার কথা ছিল তা মিলছে না। পুরসভা সূত্রে জানা গেছে, উপরের স্টলগুলি ভাড়া নেওয়ার ব্যাপারে আগ্রহ নেই ব্যবসায়ীদের, কারণ উপরের স্টলগুলি ভাড়া দিতে গেলে স্টল পিছু 5 লক্ষ টাকা সিকিউরিটি মানি পুরসভার জমা করতে হবে ব্যবসায়ীদের, যা দিতে নারাজ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অবশ্য বক্তব্য, বারবার অনুরোধ করা সত্ত্বেও চকবাজারে যাননি। ফুটপাত দখল মুক্ত করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে চকবাজারে গুরুত্ব বাড়বে। ছোট ছোট রুম আর রুমগুলো নিয়ে এখন ব্যবসা দেখুন, মার্কেটের সামনেটা এখন তৈরি হয় না, মানুষ উঠবে কি হিসাবে। আর কত ছোট ছোট রুম 5 লাখ টাকা বলেছিল যে লাগবে সেলামি, তারপরে দেওয়া হবে। হোটেলে অনেক মানুষ বেশি হলে দরখাস্ত জমা দেয় না, আর দেওয়া যায় হবে। আর মার্কেটটা সেরকম আমাদের মাছ নিয়ে বিক্রি হচ্ছে না, খদ্দের ঢুকছে না, বলছে যে মোটর সাইকেল রাখতে পারছি না, সাইকেল রাখতে পারছি না, তাহলে মাছ কি করে ঢুকবো? মাছ দিয়ে আমাদের লস হচ্ছে, তাহলে খদ্দের না পেলে আমারও দেনা হচ্ছে। তাহলে আমাদের মহাজন দেবো না আমরা পেটে খাবো, না এমনি দেনামি দেবো? তাহলে আমরা কোথাতে পাবো? খদ্দের গিয়ে ঢুকছে না, সব আপনার সামনে মাছ বিকছে, তার সামনে এখানে সবাই নিয়ে নিচ্ছে, তাহলে ভালো ভালো খদ্দের গিয়ে আসছে না, সে হ্যাংলি গিয়ে আসছে, সে বলছে 200 দাও, সে বলছে 100 দাও, তাহলে তাদের মাছ দিতে কত রোজগার করবো? 100 টাকার মাছ কিনে 80 টাকা দিবে, 50 টাকা মাছ কিনছি সেটা হচ্ছে 20 টাকা দিবে, 200 টাকার মাছ কিনছি বলছে 150 টাকা দিবে, তাহলে এবার কি করে আমরা চালাবো সংসার? আর আরো তো এমনিতে হয়ে যাচ্ছে দিনা। রঙগুলো বিক্রি হচ্ছে না, বলছে 50,000, 1 লাখ, যদি হাঁকে তো উপরে যাবে কি করে? কত বিজনেস হবে এই উপরটাতে? মানুষকে তো দেখতে হবে যে মানুষের এই ব্যবসাটা আমার হবে, তবে তো আমার ব্যবসাটা করবে। আর ব্যবসাটা না হলে কি অত টাকা দিয়ে কি করে মার্কেটটা নেবে? তাহলে মার্কেটটা নেবে কত টাকা দিয়ে? তাইলে সেই লেগে মার্কেটটা বন্ধ হয়ে গেছে, কেউ ঢুকে না। আরে এই দেখুন, সবজি দিয়ে মার্কেট ফাঁকা, মাছ পটের ফাঁকা, কেউ। আমরা চকবাজার মার্কেট কমপ্লেক্স করেছি, এটা প্রায় আমরা 1,60,00,000 টাকা খরচ করে চকবাজার মার্কেট কমপ্লেক্স করেছি। এবং এই মার্কেট কমপ্লেক্স আমরা পৌরমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করিয়েছি। এবং ওপরে 49টা স্টল আছে, এই স্টলগুলো আমরা 5 লক্ষ টাকা দিয়ে বিনিময়ে আমরা বিভিন্ন শহরের যুব ভাইদের দেব। এবং একটা ভাড়া ঠিক করেছি, 300 টাকা ভাড়া থাকবে, সেটা আমরা দেবো। আমাদের রস্টিং চলছে, 2 জন অলরেডি বুক করে দিয়ে গেছে। জানুয়ারি মাসে 15 মধ্যে 2টো স্টল আমাদের বিক্রি হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। প্রতিশ্রুতি ছিল জমি দিলে মিলবে সরকারি চাকরি, কিন্তু বাঁকুড়ার বড়জোড়ায় ট্রান্স দামোদর কয়লা খনি প্রকল্পে জমি দিয়ে চাকরি মেলেনি 72 জনের। কর্পোরেশনের সঙ্গে ট্রান্স দামোদর নামে একটি বেসরকারি সংস্থা কয়লা উত্তোলনের কাজ শুরু করে। ওই প্রকল্পের জন্য স্থানীয় বড়জোড়া, চুনপোড়া, ভিকরাশুল,
শালগাড়া, কৃষ্ণনগর, জমাদার গ্রাম সহ আশেপাশের এলাকার 600 একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের সময় কয়লা খনি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেয় জমি হারাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি 2 একরের বেশি জমিদাতা পরিবারকে একটি করে চাকরি দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই প্রকল্প এলাকায় 2 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে 240টি পরিবারের। এর মধ্যে এখনো পর্যন্ত 204 জন চাকরি দেওয়া হলেও বাকি 72 জনের চাকরির ব্যাপারে দীর্ঘদিন ধরেই টালবাহানা করছে কয়লা খনি কর্তৃপক্ষ। এ ব্যাপারে জমিহারারা বারবার এলাকার বিধায়ক সহ বহু নেতা মন্ত্রীর কাছে দরবার করেও লাভ হয়নি। তাই তারা আম জনতা ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশন নামে একটি পৃথক মঞ্চ তৈরি করে লাগাতার আন্দোলন শুরু করে। অবিলম্বে কয়লা খনি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি পালন না করলে আন্দোলন আরো তীব্র করার হুমকি দিয়েছে জমিহারাদের ওই মঞ্চ। আমরা একবারে ভালো পজিশনে নেই, কেননা আমাদের যে সমস্ত আমরা কৃষক পরিবারের ছেলে, এই এলাকায় যে সমস্ত জমি আমরা চাষবাস করে খাচ্ছিলাম, সমস্ত জমি কিন্তু আজকে এই ট্রান্স দামোদর এসে পরে যেটা আমাদের ওপেন কাস্ট কোলিয়ারি হয়েছে, তাতে করে সমস্ত জমি কিন্তু আর চাষের উপযুক্ত নয়, সমস্ত নষ্ট করে দিয়েছে। এবং কোম্পানির একটা প্যাকেজ ছিল যে 6 একরে যে মানে 6 বিঘা আর কি 2 একরে একটা চাকরি, বুঝলেন তো। কিন্তু তাতে করে কি আমরা সমস্ত আমাদের নথিপত্র যে সমস্ত কোম্পানির প্রয়োজন মতো সেগুলো আমরা এই 2 বছর জমা দেওয়ার পরেও কিন্তু আজ আমাদের জয়েন হয়নি। কোথা আজ আমরা দেখতে পাচ্ছি 207 জন জয়েন হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের জয়েন হয়ে যাওয়া দরকার ছিল আজকে 2 বছর আগে, কেননা আমরা প্রায় 2 বছর জমা দেওয়া হয়ে গেছে। এরপরেও কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। এই ব্যাপার নিয়ে আমরা আমাদের স্থানীয় আমাদের বিধায়ক মাননীয় আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। ওনার কাছে সমস্ত কিছু আমরা বলার পরে উনি বলেছেন, হ্যাঁ এই তো তোমাদের ন্যায্য অধিকার, তোমরা পাবে না কেন। তাই আমরা ওনার প্রতিশ্রুতি নিয়ে আমরা বেঁচে আছি আজও, কিন্তু এর কোনো এখনো সুরাহা মিলেনি, একটাও বাস্তবায়িত হয়নি। আমাদের গ্রামের অবস্থা আপনারা যদি দেখেন, এখনো কোনো রাস্তাঘাট পাকা রাস্তা হয়নি। কোম্পানি প্যাকেজ অনুযায়ী কোম্পানি বলেছিল প্রত্যেকটা গ্রাম পাকা রাস্তা করে দেবো, কোনো রাস্তা হয়নি। একটা পানীয় জলের যে একটা সুন্দর পানীয় জলের একটা ব্যবস্থা করে দেওয়ার কথা, সেই জলও কিন্তু আজ মানুষ যে জল দিয়েছে আজ পর্যন্ত কোনো মানুষ জল খাচ্ছে না, নোংরা জল করে দিয়েছে একদম। কোনো উন্নতি হয়নি আমাদের এলাকাতে এই কোলিয়ারি আসার জন্য। যে মানে আমাদের ট্রান্স দামোদরের যেটা আমাদের এমপি আছে, মানে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, উনি আমাদের বলেছিলেন, অশোক বিশ্বাস, তাই তো, উনি বলেছিলেন যে এখানে লোকাল আমাদের যদি এমএলএ বলে দেয় এক কথা, আমরা ওনার কথাতেই জয়েন করে দেবো। কিন্তু আজকে সেই আশ্বাস নিয়ে আমরা এমএলএ কাছে গেছি, এমএলএ বলেছে হ্যাঁ এগুলো আমার নামে একটা চক্রান্ত করা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না আসল রহস্যটা কি। কারণ কি? এর মূলত কারণ হচ্ছে আমাদের এলাকায় ট্রান্স দামোদর কোলিয়ারি কর্তৃপক্ষ কোলিয়ারি যখন শুরু করে তখন তারা একটা প্যাকেজ ঘোষণা করেছিল। সেই প্যাকেজে বাস্তুহারা, জমিহারা এবং ক্ষেত মজুরদের নিয়োগের তারা একটা প্যাকেজ রেখেছিল, যে প্যাকেজ আজ পর্যন্ত পূরণ হয়নি। কিছু কিছু লোকজন তারা নিয়েছে নিজেদের মনের মতো করে, বাকি যারা ম্যাক্সিমাম যারা জমিহারা এবং ক্ষেত মজুর এবং এই এলাকায় যারা বাস্তু হারিয়েছে এই প্রজেক্টটি চালু হওয়ার জন্য, তারা বর্তমানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা। অঘ্রাণে ইতু, পৌষে টুসু। পৌষ সংক্রান্তিতে টুসু বিসর্জন দিয়ে মকর স্নান করলে শেষ হয় গোটা একটা কৃষি বর্ষ। একসময় এমনি ভাবে ইতু, টুসু এইসব লোকপ্রথাকে কেন্দ্র করে রাঢ় বাংলার গ্রামে গঞ্জে বছর মাস দিন গণনা হতো। গোটা পৌষ মাস জুড়ে গ্রাম্য পরিবারগুলিতে ধুমধামের সঙ্গে আরাধনা করা হতো টুসুর। রেওয়াজ কমলেও আজও গ্রামে গঞ্জে পৌষের সন্ধ্যায় কান পাতলে ভেসে ওঠে টুসু গানের কোরাস। কেউ বলেন লক্ষ্মী, আবার কেউ বলেন ঘরের মেয়ে। সে যাই হোক না কেন, মাঠের পাকা ধান ঘরে উঠলে শুরু হয় টুসু আরাধনা। টুসু আরাধনার কোনো মন্ত্রতন্ত্র নেই। মিঠো সুরে সাবলীল ভঙ্গিতে কোরাস গানের মধ্যে দিয়ে তাকে ডাকা হয়। আর যুগ যুগান্ত ধরে এই গানের মধ্যেতেই টুসু আরাধনা করে আসছেন বাঁকুড়া, পুরুলিয়ার গ্রামগঞ্জে কৃষিজীবী পরিবারের মহিলারা। টুসু গানগুলির কোনো লিখিত রূপ নেই। প্রাচীন যুগের শাম গানের মতোই শুনে শুনে প্রজন্মের পর প্রজন্ম রয়ে গিয়েছে গানগুলি। দৈনন্দিন জীবনযাত্রা, সুখ দুঃখ, অভাব অনটন এসব যেমন রয়েছে এই গানের বিষয়বস্তু, তেমনি ভারতের স্বাধীনতা আন্দোলন, শহীদদের আত্মত্যাগ, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, ভাষা আন্দোলন, পুরুলিয়ার বঙ্গভূমি আন্দোলন, রাজ্যের শিল্পায়ন এসবও বিভিন্ন সময়ে টুসু গানের বিষয়বস্তু হয়ে উঠেছে। পৌষের প্রতি সন্ধ্যায় মাটি দিয়ে বিশেষভাবে তৈরি টুসু খোলায় প্রদীপ চালিয়ে সেটিকে ফুল দিয়ে সাজানো হয়। সেই টুসু খোলাকে ঘিরে পরিবারের 8 থেকে 80 সব মহিলা মিলে একসাথে গান করাটাই টুসু আরাধনার প্রচলিত প্রথা। বর্তমানে প্রতিযোগিতার
ইঁদুর দৌড়ে টুসু আরাধনা তেমন সময় পায় না নবীন প্রজন্ম। তবু বাঁকুড়া 2 নম্বর ব্লকের কদমা গ্রামের মতো বহু গ্রামে পৌষের সন্ধ্যায় কান পাতলে আজও ভেসে আসে মেঠো টুসু গানের কোরাস। এই কার্তিকের মানে সংক্রান্তির থেকে যে ইতু জায়গা করা হয়েছে, সে প্রতি রবিবারে তাকে মানে পূজা দিতে হতো। তারপরে সংক্রান্তি দিনে বিসর্জন, তারপর আবার সেইখান থেকে ফুল যে তুলে আনে পুকুর থেকে, পুকুরে আমরা বিসর্জন দিতে যাই, পুকুর থেকে তুলে আনে আবার সেই টুসু আমরা পাতি পহেলা পৌষ থেকে। তারপরে পহেলা পৌষ থেকে সন্ধ্যাবেলায় যে এই প্রদীপ দিয়ে বা ফুল টুল দিয়ে এইসব দিয়ে আমরা টুসু গান করি। সব হয়তো ছেলে মেয়ে সব আমরা বসি, এই মেয়েরাই। তারপরে সারা মাস ধরে মানে টুসু করি। তার সংক্রান্তির আগের দিনে সারা রাত জাগরণ, তারপর দিন সকালে বিসর্জন করে বাজনা হয়, মাইকও হয়, অনেক রকম মানে ওই ঢাক ঢুক এইসব নানা রকম দিয়ে। তারপরে ওই যে জাগরণ করার সময় সব থালা থালা মিষ্টি বা ভালো করে সাজানো হয়, চৌডাল থাকে। টুসু কিভাবে হয় আমরা সাধারণত মা কাকিমাদের মুখ থেকে শুনেছি, আমরা নিউ জেনারেশন সেরকম ভাবে কিছু দেখিনি। তো শুনেছি অঘ্রাণ মাসে ইতি বিসর্জনের পর সেই মাটির পাত্রে আর কি নতুন করে টুসুর বন্দনা করার জন্য পাতা হতো। তারপরে সারা মাস চলতো টুসুর বন্দনা। প্রতিদিন সন্ধ্যেবেলা কাজের ফাঁকে, কাজের শেষে সন্ধ্যেবেলা মা কাকিমারা সব ফ্রি থাকেন, তো তখন ওই সারা মাস জুড়েই চলতো। পৌষের সংক্রান্তির আগের দিন সারা রাত টুসুর বন্দনা হয়, তার সঙ্গে আনন্দ হয়। তারপর পরের দিন বিসর্জন। না সময় পাই না সেটা নয়, মানে কি বলবো, এখন তো পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এসছে, এবার পড়বো না টুসু বলতে যাব, ঠিক আছে। এবার মা কাকিমারা সবাই করে, তবু যেতে ভালো লাগে, যখন সবাই বলে তখন শুনতে তো ভালো লাগে। তাই একবার করে কাজের ফাঁকে, পড়ার ফাঁকে যাই বলে যে পরে একবার শুনে আসি, ভালো লাগে শুনতে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পৌষ শেষ লগ্নে, যার ফলে তাপমাত্রার পারদ নামছে পাল্লা দিয়ে। শীতের দাপটে কাবু জেলাবাসী, তার সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা ঢেকে রেখেছে শীতের সকালকে। আর সন্ধে নামতে শীত বস্ত্র গায়ে দিয়ে শীতের আমেজ দিচ্ছেন অনেকে আবার রাস্তার ধারে আগুন জেলে মশগুল শীতের জমাটি আড্ডায়। ठंडा बहुत ज्यादा है बकुड़ा में। हम पार्लर फैशन पार्लर से निकलता है तो इतना ठंडा है, और ठंडा में हर आदमी को एंजॉय भी होता है, और बहुत दूर दूर से बकुड़ा में घूमने भी आता है। ठंडा में सब आदमी एंजॉय कर रहा है। बकुड़ा में बहुत ज्यादा ठंडा भी है, और 2-3 दिन ठंडा पड़ेगा तो और अच्छा लगेगा। তুলনায় এবারে ঠান্ডা একটু বেশি পড়েছে। বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে যদিও ঠান্ডা পড়ে, তো এবারে মেঘলা আকাশের জন্য এতদিন ঠান্ডাটা বোঝা যায়নি, তো আজ থেকে ঠান্ডাটা লাগছে। তাই আমরা বন্ধু বান্ধবরা মিলে একটু গরম উপভোগ করছি আগুনের সামনে বসে। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। বাড়ি তৈরির জন্য আর এদিক সেদিক নয়, এবার বেলিয়াতোড়ে পিকেজি এনেছে আপনার বাড়ি তৈরির স্বপ্নকে সাকার করতে যাবতীয় বিশ্বস্ত উপাদান। মজবুত বাড়ি তৈরির নামি দামি সিমেন্ট, যা আপনার স্বপ্নের বাড়িকে করবে দীর্ঘমেয়াদী। সাধের ঘরকে রঙিন করে তুলতে রয়েছে উন্নত মানের রঙের সম্ভার। রড থেকে অ্যাসবেস্টার সবই পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। তবে আর দেরি কিসের, আজই আসুন। আপনার নির্ভরযোগ্য ঠিকানা পিকেজি, বেলিয়াতোড়, ডাক বাংলো মোড়, বাঁকুড়া। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মেনে গত মঙ্গলবার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি পঞ্চায়েতে গ্রামীণ রাস্তা প্রকল্পের কাজ শুরু হয়। স্থানীয় 10টি এলাকায় 1 কিলোমিটার করে রাস্তা নির্মাণ হয় এদিন। জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের আওতায় কাজটি শুরু করা হয়েছে বলে জানান অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের আওতায় গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরির বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল রাজ্যে 3500 গ্রামে 1 কিলোমিটার করে রাস্তা পাকা করতে হবে। সেই ঘোষণা রূপায়ণ করতেই ওই এলাকায় মোট 10টি গ্রাম পঞ্চায়েতে 1 কিলোমিটার করে মোট 10 কিলোমিটার রাস্তা পাকা করা হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতি সহ সভাপতির দাবি, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই গ্রামীণ এলাকায় রাস্তা প্রকল্পে জোর দিয়েছেন তারা। পঞ্চায়েত
এইটা গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ে। তাতে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে 165 মিটার রাস্তা কংক্রিট হবে এবং এটা জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্প, যেটা মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্প রয়েছে তার আন্ডারে হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগেই উদ্বোধন হলো এবং এনারা কাজ করতে শুরু করেছেন। সহসভাপতি আজকে রয়েছেন এবং প্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতের, সহসভাপতি গঙ্গাজল ঘাটি রয়েছেন, উপপ্রধান রয়েছেন এবং ব্লক এবং পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা রয়েছেন। তাদের মাধ্যমে আজকে এটা শুরু হয়েছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সুমন্ত শেখর রায়, আমাকে জেলা থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই রাস্তাটির উদ্বোধন করার জন্য। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে সকল জেলা আধিকারিকরা রাস্তা উদ্বোধন করছেন, তার অঙ্গ হিসেবে এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ 7ই জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছেন যে 3500টি গ্রাম পঞ্চায়েতে 7ই জানুয়ারি একদিনের মধ্যে 1 কিলোমিটার করে রাস্তা, গ্রামীণ রাস্তার উনি উদ্বোধন করছেন। সেই জায়গায় আমরা গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতি এলাকায় 10টি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই জায়গায় আমরা 10টি গ্রাম পঞ্চায়েতে 1 কিলোমিটার করে যাতে রাস্তা হয় তার আমরা ব্যবস্থা করেছি। রিপোর্ট জেলার বার্তা। আতঙ্কের রেশ কাটিয়ে উঠে পর্যটনের মরশুমে চেনা ছন্দে গাংদুয়া পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে সেই পর্যটন কেন্দ্রে ভিড় জমেছেন পর্যটকরা। ফের যাতে দুর্ঘটনা না ঘটে তা দেখতে তৎপর প্রশাসন। তবে দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলে চেনা ছন্দে ফেরায় খুশি স্থানীয় বণিক মহল। বছর শুরুতেই পিকনিক করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছিল গাংদুয়া পর্যটন কেন্দ্রে 4 যুবকের। সেই দুর্ঘটনার কয়েকদিন পর অবধি থমথমে ছিল পরিবেশ, কিন্তু আস্তে আস্তে ভয়ের সেই চিত্রটা মিলিয়েছে। আবারও চেনা ছন্দে ফিরছে গাংদুয়া পর্যটন কেন্দ্র। ইতিমধ্যেই ভিন জেলা থেকেও লোক আসছেন, পিকনিক সারছেন। তাদের কেউ কেউ হয়তো দুর্ঘটনার কথা জানেন, অনেকে আবার এসে শুনেছেন। কিন্তু তাতে কি, নিরাপত্তার দিকটাকে মাথায় রেখে বাড়তি সতর্কতা নিয়েছেন অনেকেই। পর্যটনের মরশুমে চেনা ছন্দে পর্যটন কেন্দ্র ফেরায় খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকাবাসীরাও। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বড়জোড়া থেকে, শালগাড়া গ্রামে, বড়জোড়া থানা শালগাড়া গ্রাম থেকে। কত বছর ধরে এখানে আসছেন? প্রায় বছর, প্রতি বছরই আমরা এখানে আসি পিকনিক করতে। আজকে জানুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা পড়লাম। আপনি এই প্রথম কি পিকনিক করছেন? না, আমরা প্রতি বছর মোটামুটি 12 বছর থেকে আমার। এই বছর কি প্রথম পিকনিক করছেন? না, এই বছর প্রথম বলতে এখানে আমরা 3 বছর এলাম এই নিয়ে। আচ্ছা, আপনি কি শুনেছেন গত 1 জানুয়ারি এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল? অবশ্যই শুনেছি, আমাদের ওই দুর্গাপুরের বাসিন্দা ছিলেন ওনারা। ওই ঘটনা কি আপনার মনে কোনো প্রভাবিত করে? হ্যাঁ, সে তো করেই, অবশ্যই। আপনি কি তাহলে নৌকায় বা বোটিং করবেন? না না, নৌকা বোটিং না হলেই যেহেতু ভালো, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে আগামী দিনে, তার পরিপ্রেক্ষিতে আমাদের মানে আমরাও বলে দিয়েছি এখানে যারা এসছে তাদেরকে বোটে চাপতে বারণ করে দিয়েছি, আমরাও নিষেধাজ্ঞা করে দিয়েছি। কোথা থেকে আসছেন? আমি বড়জোড়া থেকে আসছি। আগে কখনো এখানে এসেছেন? না, এই বছর প্রথম এলেন? হ্যাঁ। কেমন দেখলেন চারিদিকটা ঘুরে? চারিদিকটা মোটামুটি দেখলাম, খুব খারাপ দেখিনি। আচ্ছা, কি প্রয়োজন মনে হচ্ছে? এখানে একটা বড় পার্কের প্রয়োজন, কিছু আরো বোট, নৌকা, মানে আদার্স কিছু থাকলে ভালো হয়, যাতে সবাই মিলে ঘোরাফেরা করতে পারে। আচ্ছা, আপনি কি শুনেছেন 1 জানুয়ারি একটা দুর্ঘটনা ঘটেছিল নৌকা সংক্রান্ত? হ্যাঁ, শুনিনি, এখানে এসে শুনলাম, মনটা খারাপ লাগলো। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি তাহলে নৌকায় বা বোটিং করবেন? হ্যাঁ, করতাম। একবার যে ঘটনা হয়েছে বলে বারবার হবে তার তো কোনো মানে নেই। আপনি কতদিন ধরে এখানে দোকান করে বসেছেন? 24শে ডিসেম্বর। কেমন বিক্রি বাটা কেমন হচ্ছে? মোটামুটি ভালোই বটে, খারাপ না। লোকজনের ভিড় কেমন হয়? ভালো। নিরাপত্তার দিক থেকে এই জায়গাটা কতটা সুরক্ষিত? ভালো। আচ্ছা, এই যে 1 জানুয়ারি একটা দুর্ঘটনা ঘটেছিল এখানে, আপনি সেটা জানেন? না, ওটা পুরোটাই জানি না, একটুটুকু জানি। আচ্ছা, সেই ঘটনার জন্য এমনি পর্যটক আসাতে কোনো বিপত্তি ঘটছে না? মানে পর্যটক ঠিক তার নিয়ম মেনে আসছে আর কি। বিক্রি বাটা আপনাদের সারাদিনের আয় রোজগার কিরকম হয়? ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে অমৃত কুণ্ডু। আপনি কোথা থেকে দোকান করছেন, মানে কোথেকে এসেছেন? আমাদের বাড়ি হচ্ছে না গঙ্গাজল ঘাটি। রামকুমার আচার্যের রিপোর্ট, জেলার বার্তা।
পশ্চিমবঙ্গ যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার জেলা স্তরে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে। মোট 25 জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পুরপ্রধান সম্পাদরিপা সহ অনেকেই। প্রতিযোগিতায় চূড়ান্ত সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। আজকে প্রথম যারা হবে তারা রাজ্যে পাঠিয়ে আমার প্রথম প্রশ্ন, এত বড় আর্থিক কেলেঙ্কারি যেখানে গোটা রাজ্যের আমানতকারী সর্বশান্ত হয়েছে এবং অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সেখানে সরকার সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে দিচ্ছেন না কেন? এমনকি সরকারি দলেরই একজন সাংসদ কি মনে করেন কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে? আমার দ্বিতীয় প্রশ্ন, আমানতকারীদের আর্থিক ক্ষতিপূরণ মূল্যবৃদ্ধি সহ নানা ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকাকে কড়া সমালোচনায় বিঁধলেন সিপিআইএম-এর লিবারেশন। চব্বিশ নদিয়া, বর্ধমান, হুগলি হয়ে গেছে, আজকে বাঁকুড়া ছিল, এরপরে অন্য জেলাগুলো। আমরা 2.5 বছরের শাসন মমতা ব্যানার্জি, বস্তুত মানুষের সঙ্গে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গের একটা ইতিহাস হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পরিকাঠামো থাকা সত্ত্বেও ফাঁকা 49টি স্টল। চকবাজার মার্কেট কমপ্লেক্সের ক্ষতির মুখে পুরসভা। জমি দিয়েও চাকরি না মেলায় আন্দোলনের পথে ভূমিহারা বাস্তুহারা মানুষেরা। দুর্ঘটনার স্মৃতি ভুলে চেনা ছন্দে গাংগুয়া পর্যটন কেন্দ্র। পর্যটকদের ভিড় বাড়ছে মরশুমে। শীতের সন্ধ্যায় টুসু আরাধনায় মগ্ন গ্রামবাসীরা। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।